দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আইয়ের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। বাংলাদেশ আমাদের প্রিয় স্বদেশ। সময়ের সাথে সাথে বাংলাদেশের পরিবর্তন হয়। বর্তমান এই সময়ে বাংলাদেশ কেমন আছে সেটি আজ আলোচনার বিষয়। আলোচনার জন্য আজ স্টুডিওতে রয়েছেন মাসুদ আহমেদ, সাবেক সিনিয়র সচিব, লেখক এবং কণ্ঠশিল্পী। শুভেচ্ছা এবং স্বাগত। আছেন কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. হক, সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক, চেয়ারম্যান রিটায়ার্ড আর্ম ফোর্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। আপনাদের দুজনকে শুভেচ্ছা এবং স্বাগত। এবং কর্নেল এম.এ. হক, আপনার কাছেই জানতে চাই, খুব ব্রড একটা পার্সপেক্টিভ, বাংলাদেশ কেমন আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সুযোগ্য উপস্থাপনা এবং একই সাথে আজকে বাংলাদেশের একজন প্রাক্তন সিনিয়র সেক্রেটারি, শুধু তাই নন, ফর্মার কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, দ্য হাইস্ট র্যাঙ্কিং অফিসার, ইনক্লুডিং হিজ এ রাইটার। আমার সৌভাগ্য যে এত সুন্দর একটা আলোচনায় আপনি আমাকে এই প্রশ্নটা করেছেন। খুব ভালো আছি, বাংলাদেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন যদি বলেন কেন, একটি পরিবার, যে পরিবারটা একটা ধ্বংসলীলা চালিয়েছে এই দেশে, যে পরিবারের প্রত্যেকটি লোক, শুধু দুর্নীতিগ্রস্ত বললে এই শব্দটা যথেষ্ট হবে না, টেরোরিস্ট, কিলার, লুটেরা, চরিত্রহীন, মূলত মানবিক কোনো কোয়ালিটি তাদের এই পুরো বংশের মধ্যে নাই। কার কাছে দেখবেন? হাসিনা বলেন, পুতুল বলেন, জয় বলেন, সেই সুদূর ইংল্যান্ডে, ব্রিটেনে টিউলিপ, কার কথা বলবেন? প্রত্যেকেই একটা দুষ্ট চরিত্রের, দুষ্ট চক্রের লোক। শুধু তাই নয়, শেখ পরিবারের 14 গোষ্ঠী চোর, এবং তাদের সাথে এদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ, আওয়ামী লীগ নামক একটি দল, এবং এটার সাথে যত আমলা সহযোগী যত আছে, তারা তাদের থেকে যদিও পুরোপুরিভাবে মুক্ত নই আমরা। যেমন আমলাদের কথা যদি বলি, এখনো হাসিনার পোষ্য আমলারা এখনো আছে, যারা নীরব ঘাতক হিসেবে দেশ কাজ করছে, বাট তারা ওই দৌরাত্ম্য দেখাতে পারছে না। আজকে হারুন নাই, মনিরুল নাই, নসরুল হামিদ বিপু নাই। আজকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে লুটতরাজ করার মতো যারা প্রকাশ্যে লুটতরাজ করতো, তারা নাই। আমি একজন আন্দোলনকারী, বিপ্লবের একজন অংশীদার হিসেবে আমার মতো সুখী আমি জানি না কতজন আছে। প্রতিটা মুহূর্তে টেলিফোন কথা বলতে বাংলাদেশের প্রতিটা লোক ভয় পাইত, আপনি ভয় পেতেন। প্রত্যেকে ফোন হাতে নিলে বলতে যে আমাকে ট্র্যাকিং করছে। বাংলাদেশের কোনো মানুষ শেখ পরিবার ব্যতীত আর তাদের, আমরা জানি আপনি রাওয়ার চেয়ারম্যান, বেশ সমাজের একটি ভালো জায়গায় আছেন, উচ্চ পর্যায়ে আছেন, কিন্তু জনগণ, যে সাধারণ মানুষ, তারা কেমন আছে? জনগণ অবশ্যই ভালো আছে, অনেক অনেক ভালো আছে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে বর্তমান সময়ে ভ্যাট দিল সরকার, এই প্রসঙ্গে কি বলবেন? ভ্যাটের কথাটা আমি খুব একটা পরে আসছি। সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারছে। হ্যাঁ, তবে ওই যে বললাম, তাদের রেখে যাওয়া রেমন্যান্ট যারা আছে, তারা কিন্তু চুপ করে বসে নাই। তাদেরই আবার নতুন সংস্করণে তারা চাঁদাবাজি করছে, গরিব মানুষের কাছে চাঁদা তুলছে, রাস্তাঘাট থেকে চাঁদা তুলছে, হাটবাজার থেকে চাঁদা তুলছে, ব্যবসা বাণিজ্য থেকে চাঁদা তুলছে। ওই তাদের রেখে যাওয়া বংশোদ্ভূতরা আছে, এখনো আছে। আমি যেমন বললাম, ঠিক একইভাবে সাধারণ মানুষের আগে যেমন তরকারির মূল্য ছিল 100 টাকার উপরে, আপনি নিজেও কিনেছেন, এখন তো 40 টাকা চলে আসছে। এবং ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, তারা কিন্তু কেউই পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে ক্ষমতায় বসেনি, আমরা বসিয়েছি। একটু আমরা যদি দ্রব্যমূল্য প্রসঙ্গে যাই, শীতকালে তো শীতকালীন সবজির দাম এমনিতেই কমে যায়, চালের দামের কি অবস্থা? গত বছর কি শীতকালের সবজি কমেছিল? সয়াবিন তেলের কি অবস্থা? গত বছরের ছিল এরকম? আমার কাছে স্ট্যাটিস্টিক্সটা নেই। গত বছর এই শীতকালে 100 টাকার উপরেই ছিল সবজির দাম, এবং তেলের দামও আপনি যদি মনে করতে পারেন, গত বছর এই সময় তেলের দাম আকাশচুম্বী উচ্চতায় ছিল, চিনির দাম উচ্চতায় ছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন জনগণ বেশ স্বস্তিতে আছে? না, আপনি আরেকটা বলেন না, যে আপনি পুলিশের যে রাহাজানি, রাস্তাঘাটে মানুষকে ধরে টাকা পয়সা মানে একটা হুন্ডা দেখলো, ধরে তাকে
সব কিছু কাগজপত্র ঠিক আছে, কিন্তু আটকে রাখছে। একটা প্রাইভেট কার দেখলো, একটা মহিলা আছে, তাকে আটকে রাখছে। আপনার যেখানে যা পেরেছে, এই ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে আপনি হেন কোনো জায়গা দেখাতে পারবেন। শিক্ষা ব্যবস্থায় পুরো শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছিল। এখন তো শিক্ষা ব্যবস্থা আপনি দেখেন, বই যে পেত, বইগুলো ছাপানো হতো ইন্ডিয়া থেকে ছাপানো হতো, আমাদের হাতে তুলে দিত। মানুষের চরিত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। লোভ, লালসা, যত ধরনের অন্যায় অবিচারগুলো ছিল তাদের একেবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিল। তার শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই বোধহয় সংস্কার কথাটি খুব এই মুহূর্তে জনপ্রিয় একটি শব্দ। আমি সংস্কার নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। মাসুদ আহমেদ, আপনার কাছে জানতে চাই, এই যে সচিবালয় প্রসঙ্গটি চলে আসলো এবং সবাই বলছে যে আওয়ামী লীগ আমলে যে রিজিম ছিল তারা সচিবালয় যাদেরকে নিয়ে রেখে গিয়েছিল তারাই এই আন্দোলনের সঙ্গে যুক্ত এবং নানান বিষয়ের সঙ্গে যুক্ত, কি বলবেন আপনি? আচ্ছা, অনুষ্ঠানের প্রযোজক, অ্যাঙ্কর, আমার সহ-আলোচক এবং যারা দর্শক যারা দেখছেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা। আপনার এই প্রশ্নের উত্তরে আছি যে একটা সরকার বা দেশ কিন্তু আইন দিয়ে চলে। এই আইন আপনি চট করে বানাতে পারেন না। এই আইন 1947 সালের আগে ব্রিটিশদের তৈরি করা। 47 সাল থেকে 71 পর্যন্ত এই আইন খুব একটা পরিবর্তন হয়নি, এবং 71 থেকে এই পর্যন্ত বস্তুত আইন যেটা শাসনতন্ত্রকে অনুসরণ করে বিধিবিধান সেগুলো একই আছে। সেটা কেন বললাম? সচিবালয় চলে আইনের ভিত্তিতে। আপনার অ্যালোকেশন অফ বিজনেস আছে, যে কে কী কাজ করবে এটার বন্টন ক্যাবিনেট করে দিবে, আর রুলস অফ বিজনেস যে কীভাবে কাজটা করবে। তো এইগুলো অনুসরণ করলে আপনি কোনো আমলা মনে মনে কাকে সমর্থন করেন এটা ইমমেটেরিয়াল। কারণ আমাদের কন্ডাক্টরে বলাই আছে যে রাজনৈতিক বিশ্বাস প্রতিপন্ন করে এমন কিছু করা যাবে না। করা যাবে না শুধু, করলে শাস্তিযোগ্য। আপনি তো ভোট দেবেন এক জায়গায়, একজন সেই কোড অফ কন্ডাক্ট কি ভাঙে না সচিব? ভাঙলে শাস্তি, আইন তো আছে, আপনি আইনের তো কোনোভাবে সমালোচনা করতে পারেন না। এখন যারা আইন ভেঙেছে তাদেরকে শাস্তি দেয়নি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এটা তাদের দায়িত্ব, এবং তাদেরকে সরিয়ে দেওয়া না, নানাবিধ শাস্তির ব্যবস্থা আছে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে। এখন সেভাবে চলছে। এখন আগের আমলের সচিব থেকে শুরু করে নিচের যারা সিভিল সার্ভিসের মেম্বার বা বিভিন্ন গভর্নমেন্ট অফিসে যারা কর্মকর্তা কর্মচারী আছেন, বলা হচ্ছে 80% ওই সময় নিয়োজিত। এটা 80% না হোক যদি আরেকটু কম হয় সেটা ঠিক। এখন আপনি এদেরকে চেঞ্জ করে পুরো সেটআপকে রিপ্লেস করবেন কিভাবে? না, আমরা পুরো সেটআপ রিপ্লেস নিয়ে কথাও বলছি না। প্রশ্নটি হচ্ছে এইখানে যে যখন হচ্ছে বিগত আমলে নির্বাচনগুলো হলো, বলা হচ্ছে এই মেকানিজমের সাথে সচিবরা কিংবা যারা সিভিল সার্ভিসেস ছিল তারা প্রত্যক্ষভাবে জড়িত। তাদের নিজেদের প্রয়োজনে তো তারা আন্দোলন করলো, কিন্তু জনগণের প্রয়োজনে, একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে তো কখনো বললো না যে সবাই মিলে আমরা এটি করব না। আপনার সঙ্গে একমত, এটা তারা করতে পারতেন। কেউ কেউ করেছে, তারা সাইডলাইন হয়ে গেছেন, কিন্তু অধিকাংশ সমর্থন করেছেন বলে দেখা যায়। এবং তাদের হাতে কিন্তু আইনগত ক্ষমতা আছে আসলে, যে সরকারের যে কোনো আদেশ মানতে কোনো সিভিল সার্ভেন্ট বাধ্য না। কোন অংশটা মানতে বাধ্য? লেজিটিমেট, যেটা আইনসঙ্গত। কিন্তু ভোট নেবেন না, 5টার আগে বন্ধ করে দিবেন বা রাত্রে ভোট নেবেন, এই আদেশ দিলেও কোনো পুলিশ বা সিভিল সার্ভিসের কেউ এটা মানতে বাধ্য না, এবং না মানলে কিন্তু কিছু হতো না। এটা কি একটা সরকার যখন ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে কোনো কাজ করা যায় না? সেরকম বিরুদ্ধে কথা না তো, এটা তো ফাইল আছে, মুখের কথা না তো, যে বললেন আপনি এই ভোট কেন্দ্রে এইভাবে ভোট হবে। চিফ ইলেকশন কমিশন স্যার লিখিত দেন আমাকে, লিখিত না দিলে উনি মানতে বাধ্য না তো, এবং লিখলে সেটা বলতে হবে যে এটা মানে সচিবালয়ের নির্দেশমালার কোন ধারাতে এই কাজ আমি করব, কিভাবে ভোট নেব এটা বলা আছে, কাকে আইডেন্টিফাই করব, কিভাবে কাউন্ট করব, কয়টা পর্যন্ত প্রেমিসেস খোলা থাকবে, 5টা পর্যন্ত যারা ঢুকে থাকবেন তারা রাত 9টাও যদি বাজে তাদের ব্যালট নিতে আমি বাধ্য, মানে পোলিং অফিসার, ব্যালট অফিসার যারা আছেন। এখন এগুলি না করে কেউ যদি বন্ধ করে থাকেন বা নিজেরা ভোট দিয়ে থাকেন, এর শাস্তি দেবার মানে অথরিটি তো কর্তৃপক্ষের ছিল, এবং সিভিল সার্ভিসের মধ্যে ছিল। এই না যে মানে রাজনৈতিক কর্তৃপক্ষের সুতা না, সিভিল সার্ভিসের যিনি সিনিয়র তিনি জুনিয়রকে শাস্তি দিতে পারেন, ওএসডি করতে পারেন, বরখাস্ত করতে পারেন, এবং তাকে ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল রুলসের আওতায় প্রসিড করতে পারেন তদন্ত করে। এখন এইগুলি যারা করেন নাই সেটা তারা দায়ী। এর জন্য রাজনীতিবিদরা তো চেষ্টা করবেন, মানে যারা অসৎ তারা করবেন, সৎরা এগুলি করবেন না। কিন্তু এইগুলিকে একদম নথির আকারে, আপনার চিঠির আকারে বাধা দেবার পূর্ণ ক্ষমতা আপনার অফিসারদের আছে। সেটা অনেকে করেন নাই, অনেকে যারা করেছেন দেখছেন ওএসডি হয়েছেন, যারা আবার এখন ফিরে এসেছেন। ব্যাপারটা হচ্ছে এই। কিন্তু আইনের কোনো সমালোচনা আমি করতে চাই না, কারণ আইন ঠিকই আছে। যে আপনি একজন সাবেক সিনিয়র সচিব, এই জন্যই এই প্রশ্নগুলো আপনার কাছে করা। আরেকটি বিষয় জানতে চাই, এই মুহূর্তে আমরা শুনি যে অর্থনৈতিকভাবে বিগত সরকারের আমলে অনেক অর্থ পাচার হয়েছে, অনেক তসরুফ হয়েছে প্রজেক্টগুলোতে, সেই সম্পর্কে কি বলবেন আপনি? সেগুলো সম্পর্কে এক হলো এগুলোর অডিট রিপোর্ট আছে,
অডিট রিপোর্ট তার নিশ্চিহ্ন করতে পারেনি, ইস্যু করা আছে, হয়তো অ্যাকশন নিতে একটু সময় লাগবে, মানে অথরিটি যখন ইচ্ছে করে এর উপর অ্যাকশন নেন, টাকা আদায় করেন, যারা তসরুপ করেছেন তাদের শাস্তি দেন। কিন্তু পাচারের যে কথাটা, এই ব্যাপারে আমার একটু সন্দেহ আছে, জিনিসটা আমি বুঝি। আপনি $10 লক্ষ এখান থেকে লন্ডনে নিয়ে যাবেন বাড়ি কেনার জন্য, এটা ভার্চুয়ালি সম্ভব না। $10 লক্ষ আপনি এয়ারপোর্ট দিয়ে নিয়ে যেতে হবে, হ্যাঁ, $10 লক্ষ কেনাও সম্ভব না। আমরা জাতির হিসাবে $10,000 পাই একবার যদি ট্যুরে যাই বছরে। এর বাইরে ধরুন একটা নিলাম, এটা ধরবার জন্য দায়িত্ব আছে সিভিল এভিয়েশনের, আছে কাস্টমসের, আপনি এটা বস্তায় নিতে হবে তো, প্লেনের ভিতরে অ্যাকম্পানিড হুন্ডি করে নিয়ে যাবে। হ্যাঁ, হুন্ডি করবে না, হুন্ডি করা সম্ভব না দোষ আইনত। তার মানে ওখানে আপোষ করেছে কেউ, সেটাই তো বলছি। তার মানে কোথাও না কোথাও আপোষ করেছে। নতুন আইন প্রণয়নের কোনো দরকার নেই, এগুলি একজন ব্যক্তি করে নাই। কিন্তু মানে বাড়ি করবার মতো বা ইন্ডাস্ট্রি করবার মতো টাকা পাচার করা কখনোই সম্ভব না। এটা যত বলা হচ্ছে তত না। কেন? আপনি দেখেন খুনের মামলা হয়েছে কতগুলো শেখ হাসিনার বিরুদ্ধেও, 1,12,000 তাতে আসামি, 10,052টা মামলা। পাচারের মামলা কয়টা হয়েছে বলেন? যে অমুক ব্যাংকের এগেনস্টে এই মামলা হয়েছে, সালমান এফ রহমান এখন নামই বলি, যে উনি এত টাকা নিয়ে গিয়েছেন, এত ডলার নিয়েছেন, উনি কিনলেন কোথেকে ডলারটা, সেই প্রমাণ থাকবে, পাসপোর্ট এন্ডোর্স করতে হবে। এয়ারপোর্ট থেকে যেভাবে উনি প্লেনে করে গিয়েছেন বা ওই ডলার চলে গেছে, সিভিল এভিয়েশনের যারা ডিউটিতে ছিল তারা কোথায়, ইমিগ্রেশন পুলিশ ছিল, বের করে ডিউটি, ব্যাংকগুলো জড়িত তারা। প্রথমে তো ব্যাংক থেকে আরম্ভ হবে যে আপনি কিভাবে ওনাকে লিমিটের বাইরে ডলার দিলেন, লিমিটের বাইরে তো ডলার দিতে পারেন না। আচ্ছা, উনি কিনেছেন, তাহলে এজেন্টের কাছ থেকে ধরুন, যারা অথরাইজড ডিলার আছে তাদেরকে ধরা যাবে, তোমাকে লাইসেন্স দিয়েছি এই পরিমাণে বিক্রি করার জন্য, যাত্রীর আইডেন্টিফিকেশন, যাত্রীর টিকিট, যাত্রীর ভ্যালিড ভিসা, পাসপোর্ট দেখে ম্যাক্সিমাম $10,000 তুমি দিতে পারো, এবং সেটা পাসপোর্টে এন্ডোর্স করতে হবে, সেটার ভাউচার থাকবে। এর বাইরে তো তেমন একটা করা সম্ভব না। যেটা আপনি বললেন হুন্ডিতে বা রিস্ক নিয়ে পকেটে করে নেওয়া সম্ভব, সেই টাকা দিয়ে বাড়ি করা ইম্পসিবল কানাডা বা যুক্তরাষ্ট্রে। আর এই যে দায়িত্বশীল লোকদের কথা বললাম, যারা পুরো চ্যানেলটার মধ্যে আছেন, তাদেরকে ধরেন আপনি, এয়ারপোর্টে যারা প্লেনে তাদের উঠিয়েছে, ব্যাংক থেকে যারা বিক্রি পকেটে করে টাকা নেওয়া কিংবা হুন্ডি করাও বৈধ নয় বাংলাদেশে। সেখানে এই যে শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা, এই যে এত টাকা পাচারের কথা আমরা শুনছি, লুটের কথা শুনছি, কি বলবেন আপনি? সম্ভব কিভাবে হলো? এটা তো একজন দুইজন ব্যক্তির ব্যাপার না, এটার সঙ্গে তো লেয়ারে লেয়ারে অনেক ব্যক্তি জড়িত। সূর্য যেমন সত্য, সূর্যের আলো যেমন সত্য, চাঁদ যেমন সত্য। আমি একটা দ্বিমত পোষণ করি আমার শ্রদ্ধেয় ভাইয়ের কাছ থেকে, যে সম্ভব না। কোন সম্ভবটা, কোন অসম্ভবটা সম্ভব ছিল না এই হাসিনার আমলে? আপনার পুতুলকে টিউলিপ একটা বাড়ি পেয়েছে ওইখানে, মোতালেব নামে এক লোক একটা বাড়ি দিয়েছে তাকে। এটা কি অর্থ পাচার ছাড়া সম্ভব হয়েছে? ওখানে আদান প্রদান হয়েছে বিদেশে, কাগজে উঠেছে এখানে, কেন সম্ভব হবে না? হাসিনা মুখ দিয়ে যা বলবে সেটাই হবে। এই আওয়ামী লীগের একজন নিম্ন শ্রেণীর, নিম্ন ক্যাটাগরির একটা নেতা বলেছে সেটাই হবে। কিভাবে তাহলে বাংলাদেশ ব্যাংক লুট হলো? কিভাবে বাংলাদেশ ব্যাংকের পুরো রিজার্ভ বিদেশে চলে গেল? উনি হয়তো সচিব ছিলেন, এই জন্য উনি হয়তো ওইভাবে বলতে পারেন না, ওনার একটু দায়বদ্ধতা আছে। কারণ ওই দায়বদ্ধতা উনি যদি স্বীকার করেন, ওনার উপরে দায়টা চাপবে, বিকজ হি ওয়াজ ইন দ্য হেলম অফ অ্যাফেয়ার্স, এই একটা পদে ছিলেন, এই যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তার দায়বদ্ধতা আছে। উনি কি বলতে পারবেন হাসিনার আমলে এই যে এত অপকর্ম হয়েছে, আর্থিক অপকর্ম, আমি জানি না উনি কতটুকু সেটা দিয়েছেন, হয়তো তার কাছ থেকে সাক্ষাৎকার নিলে পাওয়া যাবে, কতটুকু সেটাকে উনি দায়িত্ব পালন করেছেন এইটাকে কন্ট্রোল করার জন্য। কয়টা অডিট রিপোর্ট তৈরি করেছেন বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে, ইসলামী ব্যাংক, যতগুলো ব্যাংক, সকল ব্যাংক শূন্য। কিভাবে হলো? টাকাগুলো বাংলাদেশে আছে, বাংলাদেশে আছে বলেন আপনি ব্যাংকের স্টেটমেন্ট নেন, 4 লাখ কোটি টাকা লুটে নেবে আদানিকে, আদানির সাথে এই আদানি অর্ধেক পেমেন্ট এখানে দিয়েছে, অর্ধেক পেমেন্ট ওখানে দিয়েছে। ওখান থেকে প্রত্যেকদিন পত্রিকায় এগুলো দেখি, কিন্তু কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে টাকা গিয়েছে, কিভাবে গিয়েছে, এইগুলো তো বের করা হচ্ছে না। মানে অথেন্টিসিটির জায়গা যেটা, যে আমরা বলে দিলাম 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, অথেন্টিসিটি বের হয়ে গেছে, তাহলে আপনি হয়তো খেয়াল করেননি। প্রত্যেকদিন পত্রিকাগুলো তো আমরা দেখি। যে ব্যাপারটি হচ্ছে, মাসুদ আহমেদ বলছিলেন যে কোন ব্যাংক থেকে নিয়েছে, কিভাবে নিল, পকেটে করে নিল না বস্তায় করে টাকা নিয়ে গেল, কিভাবে নিল, সেগুলোকে আরো কনক্রিট যারা লুট করে, প্রমাণ কেন আসছে? যারা লুট করে, একটা হলো চোর, আরেকটা হলো ডাকাত, তারপর হলো লুটেরা। অনেক শ্রেণী আছে, কিন্তু তারা পৃথিবীর কোনো আইন মেনে কাজটা করে না। তারা করে, যদি আপনার প্লেনের ভিতর থেকে আপনি স্বর্ণের বড় বড় বস্তা পান নাই, পেয়েছেন না, কারা এনেছে?
বারের বস্তায় পেয়েছেন তো? আপনি কি মনে করেন বার যদি আসতে পারে, এটা তো একটা ওজনওয়ালা জিনিস, আর ডলার যেতে পারবে না? এটা কিভাবে হতে পারে? এগুলোই করেছে। এগুলো না করলে আপনার এই সজীব ওয়াজেদ জয় 12টা না 13টা বাড়ি করেছে। ভূমিমন্ত্রী, একটা ভূমি প্রতিমন্ত্রী আজকে বলুক উনি কন্ট্রোলার সাহেব, অডিটর জেনারেল, ওনার 168টা বাড়ি কিভাবে লন্ডনে থাকে? এটা তো বাস্তবতা, এটা তো পেয়েছে। বেগমপাড়ায় কি কারা বাড়ি করেছে? সচিবদের অর্ধেক বেশি সচিব করেছে ওখানে। সচিবরা কোত্থেকে টাকা পালো? এগুলো কি হাওয়া থেকে পাওয়া? এগুলো কি ব্যস্ত থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠিয়েছেন? আপনার সচিত্র প্রতিবেদন আছে এই ইয়ের থেকে, কার কার কোনটা বাড়ি আছে এই বেগমপাড়ায়। এখানেই না শুধু, মালয়েশিয়াতে সেকেন্ড হোম, তারপরে অস্ট্রেলিয়ায় বাড়ি, এবং ইনভেস্টমেন্টর হিসেবে বিভিন্ন দেশের ইয়েতে নাগরিকত্ব। এগুলো কি হওয়ার কথা? এগুলো বাস্তবতার কথা। এখন যদি উনি ওই যে বললাম যে দায়বদ্ধতা থেকে উনি বলতে পারছেন না, শুধু এখানেই না, আপনাকে যদি বলি দুর্নীতির মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর গ্রেপ্তার হয়েছেন না? গতকাল গ্রেপ্তার হয়েছেন না? আরেকটা ছিল ওই একটা ফকিন্নির, যাই হোক ওই ভাষাটা আমার ব্যবহার করা ঠিক হবে না, একদম নিম্ন দরিদ্র থেকে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলেন, নামটা আমি বলতে চাচ্ছি না, উনি সরাসরি জড়িত ছিলেন ওই 800 কত কোটি ডলার যাতে ওই যে ইয়েতে ফিলিপিনে পাচার হয়ে গেল, সেই টাকাগুলো যে সুইফট অ্যাকাউন্ট থেকে চুরি হয়ে গেল, সরাসরি প্রশাসন জড়িত। একজনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? মোট কথা, এই যে মহিউদ্দিন খান আলমগীর, অনেকে শ্রদ্ধেয় বলে, এখন লজ্জা হয়, এই মহিউদ্দিন খান আলমগীর পুরো সচিবালয়কে ধ্বংস করছে, আমলাতন্ত্রকে ধ্বংস করেছে। এখন আরো দু একটা কথা আমার বলতে হয় এই প্রসঙ্গে। বলেন যে আমলারা আইন অনুযায়ী কাজ করে। 3টা নির্বাচন হয়েছে 14, 18, 24 সালে। এই 3টা নির্বাচন আমলারা করিয়েছে। নির্বাচন সচিব, প্রধান নির্বাচন কমিশনার আমলা, তার সচিব আছে আমলা, আরো যারা 3 জন নিয়োজিত থাকে আমলা, একজন শুধু মিলিটারি অফিসার থাকে সেখানে। এবং সেখানে তারা দিনে দুপুরে না, রাতে, দিনে দুপুরে তো চুরি করেছে, রাতের বেলাও করেছে। এটা রেজাল্টটা প্রকাশ করেছে ডিসি সাহেব নন, ডিসি সাহেব কি আমলা নন, উপজেলা যে একজন ইউয়ান আছেন উনি আমলা নন। প্রত্যেকটা ভোট হয়েছে তাদের হাতে, প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে অল ওয়ার উইথ দ্য থেফট। এই শেখ পরিবার দাস ছিল তারা, এবং তাদের সেই শক্তি, সাহস, সেই হিম্মত ছিল না। আমি একটু শুনে আসি। মাসুদ আহমেদ, আপনি কি বলবেন? এই যে একেবারে ফিঙ্গার পয়েন্ট করা যে আমলারা বেগমপাড়ায় বাড়ি করছে, সবকিছু তারা কিভাবে বস্তা ভরেও টাকা নিয়ে যাচ্ছে, কি বলবেন? আচ্ছা, এখন কথা হলো যে আপনি একটি সভ্য সমাজ আইন দিয়ে চলবে। আমরা একটা রাষ্ট্রে বাস করি, তো এমনকি এই স্টুডিওটা একটা আইন দিয়ে চলছে, কিন্তু এই জমির একটা খারিজা পর্চা আছে সাগর সাহেবের নামে। আপনি একটা বলি আমি প্রথমত, যে বাংলাদেশ ব্যাংক থেকে ওই গভর্নর সাহেবের আমলে যে টাকা পাচার হয়েছে এটা ঠিক, ওইটা আর অন্যান্য ব্যাংকের সিস্টেম এক না, এটা উনি না জেনে বলছেন। বাংলাদেশ ব্যাংক থেকে যেভাবে টাকা আমার বলতেই হচ্ছে না, অন্য ব্যাংকের কথা বলি নাই, না বাংলাদেশ ব্যাংকের কথা বলছি আমি। বাংলাদেশ ব্যাংক থেকে পাচার করা সম্ভব কেন? বাংলাদেশ ব্যাংক হলো রিজার্ভ মেনটেন করে শুধু, আর বাংলাদেশের কোনো ব্যাংক কিন্তু রিজার্ভের টাকা মেনটেন করে না। রিজার্ভের আইএমএফ এর সঙ্গে চুক্তিটা আন্তর্জাতিক চুক্তি হচ্ছে যে কম্পিউটারে টিপ দিলে এখান থেকে টাকা বিদেশে পাঠানো যাবে। গভর্নর সাহেব এবং যারা যোগসাজশ করেছেন তারা ওই কাজটা করেছেন। এটা বোধহয় ডেস্টিনির দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, সেটা অন্য কথা, কিন্তু সিস্টেমটা হচ্ছে যে কম্পিউটারে 5 জনের আঙ্গুলের ছাপ পড়লে তারা যে ডেস্টিনেশন করে দেবেন কম্পিউটার সেই টাকা ট্রান্সফার করে দেবে। এটা ফিলিপিন্সে গিয়েছে প্রথমত। কিন্তু আপনার সালমান এফ রহমান বর্ণনা পাচারকারীদের কথা বলবো যে আজ পর্যন্ত শুনেছেন কোনো ব্যাংকের এমডিকে গ্রেপ্তার করেছে? আপনি ব্যাখ্যা দিবেন যে ট্রানজ্যাকশনের একটা সীমা থাকে, যখন আমি ব্যাংক অ্যাকাউন্ট করবো, আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি 1 লাখ টাকার উপরে তুলতে পারবো না সপ্তাহে। এটা বলতে হয় যে সাধারণত কত টাকা তুলবেন আপনি। এখন আমি যে 10 লক্ষ ডলার তুললাম, এমডি সাহেব আপত্তি করেন নাই কেন? টাকা তোলার তো একটা লিমিট আছে। আপনি আপনার টাকা আপনি তুলতে পারবেন না, এক। অন্য কাউকে দিয়ে আপনি আপনার টাকা তুলতে পারবেন না। আপনি কি করতে পারবেন? বেয়ারার চেক দিতে পারবেন, কিন্তু সেটা আপনারই স্বাক্ষর। ক্রস চেক দিতে পারবেন, কোনো কোম্পানি ক্লিয়ার করে নিল। আপনি প্রশ্ন তুলছেন যে ব্যাংকের এমডিদের তাহলে গ্রেফতার করা হলো? গ্রেফতার করা উচিত না তা না, এটা অনেকটা হয়নি বলে আপনি এটা গ্রেফতার করতে পারেন। ওইভাবে যায়নি তো। কিভাবে গেল? কিভাবে গেছে সেটা আসলে ওই দেশের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হেডেকেটের, আমাদের না। তারা বলবে যে আপনি কোত্থেকে এই সম্পদ সংগ্রহ করেছেন, আমাকে ব্যাখ্যা দিন। কানাডিয়ার যে ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন আছে তারা জিজ্ঞেস করবে, বা ব্রিটেনে যেমন টিউলিপকে ধরেছে কিভাবে, যে আপনার অর্জিত আয়ের সঙ্গে এই বিল্ডিংয়ের মূল্য মিলে না, কোত্থেকে পেয়েছেন, উনি ব্যাখ্যা দিতে পারেন নাই। আর ব্রিটেন অত্যন্ত আইনের দেশ, ফলে ব্রিটেন আর কোনো বিতর্ক বাদে প্রাইম মিনিস্টার হচ্ছে স্যাকহার। কিন্তু আপনি আইনের
ফাঁকফোকর দিয়েও এই টাকা পাচার করা সম্ভব না। রিস্ক নিয়ে করা সম্ভব, তার জন্য সিভিল এভিয়েশন বললাম, তাদেরকে শুদ্ধ ধরতে হবে, কাস্টমস ধরতে হবে, ইমিগ্রেশন পুলিশ সেদিন যারা ডিউটি করেছেন তাদের ধরতে হবে। আর যে ব্যাংক থেকে তুলেছেন উনি বা যারা যারা সেই ব্যাংকের এমডি বা কেন ছোট অফিসার, আপনি এই টাকা দিলেন কীভাবে, এবং চেক বলি তো প্রমাণ দিচ্ছেন না কেন আপনি? আর এটা মামলা করছেন না কেন? যেখানে মার্ডারের মামলা হচ্ছে আপনার 1052টা, পাচারের মামলা কয়টা হয়েছে দেখান আপনি। করা উচিত, আমি কিন্তু করা উচিত, আপনার জায়গাটা এবং আইনে এটা সম্ভব, খুব সম্ভব। আপনার জায়গাটা পরিষ্কার। এবার আমরা রাজনৈতিক প্রসঙ্গে একটু জানতে চাই, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? এটা তো ইন্টারেস্টিং সবার জন্যই। আসলে রাজনীতি খুব ডিফারেন্ট কিছু হবে না আমি মনে করি। সমগ্র জনগণের যে চরিত্র, সেই চরিত্রই কিন্তু নেতারা ধারণ করেন। শিশুকাল থেকে আমি তাই দেখে এসেছি। কেমন 47 সালে যে পাকিস্তান হয়েছে, সেটা এই অঞ্চলের মুসলমানদের যে চরিত্র বা আকাঙ্ক্ষা, সেটা জিন্নাহ সাহেব ধারণ করেছিলেন, এবং ধারণ করে এরকম একটা অসাধারণ কাজ করেছেন। এত মাইনরিটি কিন্তু উনি আনতে পেরেছেন। কারণ কি, আমার আকাঙ্ক্ষা এটা, কোটি কোটি লোকের আকাঙ্ক্ষা গণভোটে বলেছে যে আমরা সেপারেট হোমল্যান্ড চাই। অনুরূপভাবে শেখ সাহেব বা পরবর্তী আমলেও যে যেটা ধারণ করেছে তারা টিকেছেন। কাজে এখন এটা ঠিক যে ওই গত আমল মানুষের উপর এত নির্যাতন, অত্যাচার এবং বেআইনি কাজ করেছে, এবং সরাসরি খুন, গুম, তারপরে আন্দোলনে 1600 লোক মারা যাওয়া, 1 লক্ষ লোক আহত হওয়া, আরও 52,000 লোকের কী হয়েছে, মাথা উড়ে গেছে, চোখ উড়ে গেছে। এই কারণে ব্যাপকভাবে জন অসন্তোষ সৃষ্টি হয়েছিল। তো ফলে মানুষ একটা বিকল্পের জন্যে, মানুষ মানে কি, কারা? ছাত্র সমন্বয়করা, না জনগণ না। এই বিতর্কে আমি যাব না, কিন্তু দেশের সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি, তারাও কিন্তু বুদ্ধি করে আগে বলে নাই যে আমরা কিন্তু আছি তোমাদের আন্দোলনে। কখন বলেছে? বিজয় হওয়ার পরে এখন বলছে। এখন হ্যাঁ, এবং ফখরুল সাহেব এখন তারা সংখ্যা দিচ্ছে, আমাদের সংখ্যা দিচ্ছে। ফখরুল সাহেব যথেষ্ট রিজনেবল মনে করি, তারপর উনি কিন্তু নরম করে বলেছেন, উনি জোর দিয়ে বলেন নাই যে না আমরা তখন বলি নাই কেন। বলছে আপনি তাহলে আগে বলেন নাই কেন? আমরা তখন বলি নাই কেন, আমরা তো এমনি ধাওয়ার মধ্যে ছিলাম সরকারের, যদি বলি ছাত্রদের সঙ্গে আছি, আমাদের উপর নির্যাতন আরও বেড়ে যেত। এটা রিজনেবল কথা কিন্তু। এবং অন্য নেতারাও কিন্তু জোর দিয়ে বলছেন না যে না আমরা তো ছিলাম, আমরা 16 বছর ধরে আন্দোলন করেছি। ছাত্ররা যখন জোর দিয়ে বলছে 16 বছরে হটাতে পারেন নাই কেন, তাহলে যে হটাতে পেরেছে তার কৃতিত্ব। আমি সেই এতে যাব না, কিন্তু মানুষ একটা চেঞ্জ চেয়েছে। কিসের চেঞ্জ? যে আগের অত্যাচার, নির্যাতন, গুম এগুলো যেন না থাকে, সেই প্রত্যাশা এখন রাজনীতি চলছে। তবে এখন যারা সরকার চালাচ্ছেন, এরা প্রায় কেউই রাজনীতিতে দক্ষ তো দূরের কথা, অভিজ্ঞ না। ফলে এটা আমলারা চালাচ্ছেন, ঘুরে ফিরে যে উনি সচিবালয়ের যে সচিব, তারা আসলে চালাচ্ছেন, এবং এই নেতারা সচিবদেরকে খুব নিয়ন্ত্রণ করতে পারছেন বলে আমার মনে হয়। এখন কিন্তু নিয়ন্ত্রণ করার সুযোগ, এখন যে অ্যাকশনই নেন, এখন কোর্টে যাওয়ার সাহস তাদের থাকবে না। আমরা শুনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা নাকি সচিবালয়ে কখনো কখনো অফিস করেন, তারা নাকি সচিবদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করেন। প্রভাব কেন? চাপও দেন। তারা তো বলেনি, তারা তো বলেনি, কারণ আছে। তারা দেখছেন গিয়ে এত অনিয়ম, এত ঘুষ, আপনারা কি করছেন? এই যে আহতদের চিকিৎসার ব্যাপারে বা নিহতদের শ্রোথাল রিপোর্ট তৈরি করে ডেথ রিপোর্ট নেওয়া, কারণ ক্ষতিপূরণ আপনি কাকে দিবেন? কোর্ট তো অত্যন্ত কঠিন একটা জিনিস, প্রমাণ করতে হবে নিখুঁতভাবে যে এই ইনি আন্দোলনে গিয়ে মারা গিয়েছে, বিয়ন্ড এনি রিজনেবল ডাউট, রাইট। এবং সেখানে দেখাতে হবে যে ওই কারণে মারা গিয়েছে। ছোড়াগুলি বর্ষণ, নাকি আরেকজন ডাকাত এসে মেরেছে, সেটাকে ঢুকিয়ে দিয়েছেন, কম্পেনসেশন পাওয়ার, তা চলবে না। এই কাজগুলো দক্ষতার সঙ্গে করা হয়নি। এর মধ্যে দুটো অংশ আছে, একটা দক্ষতার অভাব, আরেকটা যেটা উনি বললেন যে আগের আমলের আমলা যদি হয়ে থাকে, পুলিশ যদি হয়ে থাকে, তারা ভাষাভাবে কাজ করেছে যাতে তাদেরকে জড়ানো না যায়। কিন্তু আপনার এদেরকে নিয়ন্ত্রণ করতে কিন্তু দক্ষ উপদেষ্টা বা মন্ত্রিপরিষদ লাগবে, সেটা অধিকাংশ নাই বলে আমি মনে করি। আমি একটা নামই বলি, ফজল কবির খান সাহেবের মতো 2-1 জন ছাড়া বাকিরা আসলে জানেন না, কারণ সচিবালয়ে কাজ করেনি তো দোষ না। একজন সচিবকে বা পুরা সেটআপকে, রুলস অফ বিজনেসটা ভালো করে পড়ে বাধ্য করেন যে আপনি চিকিৎসার ব্যবস্থা করেন, সাধারণ রোগীদের বের করে দেন, যারা আহত হয়েছে তাদেরকে, এই কথা বলার মতো কোনো অ্যাকশন আমি দেখতে পাইনি, কারণ তার অনভিজ্ঞতার কারণে। অসংখ্য ধন্যবাদ, সময় থাকলে ফিরবো। কর্নেল এম এ হক, আপনার কাছে জানতে চাই প্রথম প্রশ্নটি, এই যে খুনের এত মামলা হলো বিগত রিজিমের নামে, অর্থ পাচারের তো সেই পরিমাণ মামলা হচ্ছে না কেন? আমি শ্রদ্ধেয় মাসুদ ভাইয়ের সাথে একমত। দেখুন, প্রত্যেকটা বিষয়েরই, প্রত্যেকটা সাবজেক্টের একটা লিমিটেশন থাকে। লিমিটেশন আপনি কতটুকু বোঝা দিতে পারবেন। পুরো বাংলাদেশটা একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। অর্থ পাচার থেকে শুরু করে হেন কোনো জায়গা নেই যেখানে এটা ধ্বংসস্তূপে পরিণত হয় নাই। মনে করেন আপনাদের এই স্টুডিওতেই যদি 15 বছরে খালি আবর্জনা জমা হতে থাকে, ইজ ইট পসিবল 2-3 মাসের মধ্যে আপনি সেটা সরাবেন? পারবেন না।
এই 16 বছরের জমানো জঞ্জালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি একমত। ডক্টর ইউনূসের সাথে যদি বাংলাদেশে, আমি জানি না মাসুদ ভাই বলতে পারবেন কয়টা মন্ত্রণালয় আছে মাসুদ ভাই? 53টা 53টা, আমি বলছি সম্ভবত 53টা 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 মন্ত্রণালয়ে যদি 53 জন স্পিরিটেড উপদেষ্টা বসাতে পারতেন, বয়স, মেধা, অভিজ্ঞতা, সততা, এই সমস্ত কম্বিনেশনে যদি 53 জন উপদেষ্টা বসানো যেত প্রথম দিন থেকেই, দরকার হয় 1 সপ্তাহ সময় নিতেন এই, অথবা 2 সপ্তাহ সময় নিতেন এদেরকে বের করে। এবং যে পুলিশ বাংলাদেশের বিচারের প্রাথমিক স্তর, সেই পুলিশের টপ টু বটম করাপ্টেড, আইজি থেকে শুরু করে নিচের কনস্টেবল পর্যন্ত যারা মামলার তদন্ত করবে, এদেরকে এক সাইড রেখে সেনাবাহিনী, অন্যান্য আরও অনেক আছে, আমাদের সেক্টর আছে যেখান থেকে এই সহযোগিতা নেওয়া যেত, প্রত্যেকটা মামলার করা আলাদাভাবে। এবং সেই জন্য ধরেন এই যে ওনার বাসায় যদি আমরা 1600 লোক শহীদ হয়েছে ধরে নেই, এই 1600 লোক শহীদ করেছে, এটার পিছনে অন্তত পক্ষে 1600 লোক জড়িত, কমপক্ষে 1600 তো না, এটা 5 দিয়ে যদি কোন 5, 16, 80, 8000 লোক আমরা ধরে নিলাম। এদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে? হয় নাই। ওই মেকানিজমই তো নাই। এই যে করবে মামলা, যে করবে মামলা কয়টা আপনি করবেন, কতজনে করবে, এই মেকানিজমই তো নাই। সুতরাং আমি শ্যাম রাখি না কুল রাখি, এই ধরনের একটা পরিস্থিতিতে মামলাগুলো করা সম্ভব হয় নাই। যদি সেই ধরনের 53 জন সুদক্ষ প্রশাসক থাকতেন, এবং আমলারা কখন সুযোগ পায়, আমলারা কিন্তু ভাই নিশ্চয়ই আমি কথাগুলো যে বলছি লম্বা প্রসঙ্গ। আপনি বলছেন যে পরিষদটা যদি প্রধান উপদেষ্টার আরো বড় হতো, সবাইকে আলাদা আলাদা ডিপার্টমেন্ট দেওয়া হতো, সেক্ষেত্রে হয়তো এই আমরা সব জায়গায় যে সাম্যতার কথাটা বলছি সেটি আসতো। একটু সেনাবাহিনী প্রসঙ্গে কথা বলতে চাই। সেনাবাহিনী প্রসঙ্গে আমার 2টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সেনাপ্রধান তিনি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে যখন একটি নির্বাচিত সরকার আসবে তখনই তারা মোর কমফোর্টেবল হবে এই দেশের যারা সরকার তাদের সঙ্গে আলোচনায় বসবার জন্য, এবং তিনি বলেছেন ওয়াকারুজ্জামান আমাদের সেনাপ্রধান, তার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। নিয়মিত কথাটা বলেন নাই উনি, আমি শুনেছি ওনার সাক্ষাৎকারটা পুরো। উনি বলেছেন যে 5ই আগস্ট ওনার সাথে কথা হয়েছে, এবং মাঝখানে আরেকবার ওনার সাথে এই অনলাইনে যোগাযোগ হয়েছে। আপনার বিশ্লেষণটাই শুনতে চাই। আচ্ছা, দেখুন ভারত, আমি ভারত বলতে চাই না, শব্দটা আমার কাছে অখন ভারতের সমার্থক বলা মনে হয়, এই জন্য ইন্ডিয়া বলতে আমি পছন্দ করি। এই ইন্ডিয়া দেশটার টপ টু বটম তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই, তারা বাংলাদেশকে মানে না, বাংলাদেশের মানচিত্র মানে না। তাদের অন্তর্নিহিত উদ্দেশ্য হলো এই দেশটাকে তারা অখন ভারতের অংশ হিসেবে করে নেবে। তাদের মোরাল তো লাগিয়েছেই তাদের সংসদ ভবনে, মোরালের মধ্যে বাংলাদেশটা তাদের দেশের অন্তর্ভুক্ত। এই দেশটাই নয়, শুধু আরও আশেপাশের অনেক কিছু আছে। এই তারা সেনাপ্রধান তো তার বাইরে কেউ নন। তাদের ভাষা উদ্ধত ভাষা, টপ টু বটম উদ্ধত ভাষা। তারা বর্ডার থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো দেশ আছে যে এইভাবে কাঁটাতারের বেড়া দিয়ে একটা দেশকে ঘেরিয়ে রাখে? আপনি বলেন তো, আপনাকে যদি এখন একটা চতুর্দিকে বেড়া দিয়ে আমরা আটকে ফেলি, চতুর্দিকে আপনি কি এটার পিছনে তারা কারণও দেখায় যে বাংলাদেশ থেকে প্রচুর পাচার হয়, প্রচুর মানুষ ইন্ডিয়াতে যায় আসে, সেজন্য কাঁটাতারের মাই ডিয়ার, ইটস নট রাইট। তারা দেখাতে চাচ্ছে যে তোমরা আমাদের গোলাম, তোমাদেরকে আমরা যেমনি ইচ্ছা সেমনি রাখতে পারি, এটা দেখানোর জন্য। পাচার কি বাংলাদেশ থেকে, ওদেশ থেকে কি পাচার হবে? গরু আসতো, গরু কি একটা জিনিস, গরু পাঠালে তো তাদেরই লাভ। কাপড় আসে, কাপড়, এটা কোনো জিনিস হলো কয় টাকার যোগ্য সামগ্রী, আর কারা আসা জানা করে? গরিব মানুষ, দরিদ্র মানুষ, তাদের থেকে দেশ থেকেও আসে, আমাদের দেশ থেকেও যায়। এটার জন্য কাঁটাতারের সেটা তাদের পররাষ্ট্র নীতি হতে পারে, তারা মনে করতে পারে যে আমরা কাঁটাতারের বেড়া দিয়ে রাখলাম, প্রশ্নই ওঠে না। এটা হলো তাদের দাসত্ব দেখানোর জন্য একটা অন্যতম মাধ্যম। আমি বলি আপনাকে, ধর মিলিটারির কথা আসেন, আমাদের মিলিটারি আল্লাহর রহমতে জেনারেল ওয়াকারুজ্জামান ইজ ওয়ান অফ দ্য বেস্ট জেনারেল এভার বাংলাদেশ হ্যাজ গট। এবার বাংলাদেশ হ্যাজ গট। হেড দেয়ার ওয়ান সামবডি এলস ইন 5th অগাস্ট। আমি জানি না দেশের অবস্থা কি হতো। ভারত সেই পরিস্থিতির জন্য অপেক্ষা করছিল যে জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনার সাথে তাল মিলিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে,
এবং কোটি জনগণ আর্মির বিরুদ্ধে দাঁড়াবে, একটা গৃহযুদ্ধ হবে। এই গৃহযুদ্ধের সুযোগ নিয়ে নিরাপত্তার অজুহাতে তারা তো অলরেডি বর্ডারের চতুর্দিকে তাদের নিয়োগ করা ছিলই, নিয়োজিত ছিল, তাদেরকে এই দেশটা দখল করে নিত এবং সেটা করতো। এই তৃতীয় ভুলটা তারা করতো না, এই মানে এই তৃতীয় ভুল আর করতো না দেশ দখলের, কেননা তারা ফেল করেছে 65 সালে। 65 সালে পশ্চিম পাকিস্তান অ্যাটাক না করে যদি পূর্ব পাকিস্তান করতো, একদিনে দয়া করে ফেলতো। 71 সালে তারা ভুল করেছে, তাদের মিলিটারি ফোর্স এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে, যদি না নিত দখলে থাকতো। ভারতের সেনাপ্রধানের এই মন্তব্যটাকে আপনি কিভাবে বিশ্লেষণ এই করবেন? মন্তব্যটা তার ঔদ্ধত্যের একটা পরিচয়, তার সীমা লঙ্ঘন করার একটা পরিচয়। এইটা একটা সেনাপ্রধানের মুখ থেকে সেটা হতে পারে না। এই দেশের জনগণের লেজিটিমেট সরকার হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের মানুষ বসিয়েছে, তারা তো বাংলাদেশের মানুষকে চায় না। তারা চায় হাসিনার মতো ফেসিস্ট সরকারকে, আওয়ামী লীগের মতো একটা নিম্ন শ্রেণীর একটা দলকে চায়, তারা তাদের তৈরি দলকে চায়। তারা কিভাবে একটা সেনাপ্রধান বলতে পারে যে আমরা নির্বাচিত দলের সাথে কথা? হু ইজ হি টু সে? ইউ টেল মি, হু ইজ হি টু সে? দেন হোয়াই হি টক টু আওয়ার চিফ অফ আর্মি স্টাফ? আমার চিফ অফ আর্মি স্টাফের সাথে এসে কথা বললো কেমনে? এটা হলো একটা তার চরম হিন্দুত্ববাদের যে নমুনা একটা প্রকাশ করেছে। কেননা হিন্দুত্ববাদ তারা মানুষকে মানুষ মনে করে না, ব্রাহ্মণ্যবাদ দিয়ে তারা। সেনাবাহিনী নিয়ে শেষ প্রশ্ন, প্রশ্নটা সেনাবাহিনী নিয়ে না, বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি বলেছেন যে বাংলাদেশে দুইটি দেশপ্রেমিক শক্তি রয়েছে, একটি সেনাবাহিনী বাংলাদেশ এবং একটি জামাতে ইসলামী। মানে জামাতে ইসলামীর সঙ্গে কেন সেনাবাহিনীকে যুক্ত করা হলো? আমরা তো সেনাবাহিনীদের দেশপ্রেমিক বলে থাকি। আমি দেশপ্রেমিক না হলে তো সেনাবাহিনী থাকে না, জি নিশ্চয়ই, যেটা সবসময় প্রমাণিত সত্য। এই দেশটাকে তৈরি করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী তো আমাদের সকলের জন্য, আমার জন্য, মাসুদ আহমেদের জন্য, প্রত্যেকের জন্য। কিন্তু শফিক সাহেব এই কথাটা আমি বলবো ওনার মতো এত বড় দলের একজন নেতার মুখ থেকে, যিনি বাংলাদেশে খুব পপুলার হতে যাচ্ছিলেন, খুবই পপুলার হয়ে যাচ্ছিলেন, উনি ফেস ভ্যালু তার বেড়ে গিয়েছিল এবং তার প্রত্যেকটি কথাই মানুষ শুনতো মনোযোগ সহকারে। দুই একটা বেফাস কথা বলে উনি এটা সঠিক বলেন নাই। উনি শুধু সামরিক বাহিনী, সেনাবাহিনী আর জামাত ইসলাম ছাড়া বাংলাদেশে কেউ নাই, এটা বলাটা ঠিক না। অসংখ্য আপনি আছেন তো, আমি আছি তো, আমি তো সেনাবাহিনীর সার্ভিং না এখন, আপনিও তো সেনাবাহিনী, আপনি কি দেশকে ভালোবাসেন না? এরকম অসংখ্য কোটি কোটি লোক আছে জামাত ইসলামের বাইরে, আবার সামরিক বাহিনীর বাইরেও অনেক কিছু আছে যারা রিটায়ার্ড। তো সুতরাং কথাটা উনি সঠিক বলেন না। আমি বলবো আমার ওই নাই যে ওনার মতো একটা পলিটিশিয়ানের বিরুদ্ধে ওইভাবে আমি সমালোচনা করতে পারবো না, কারণ আজকাল তারাই জামাত ইসলাম আর বিএনপি তো এখন হয়তো কথাটা যেভাবে মিডিয়ায় এসেছে সেটা সঠিক না বা উনি সঠিক বলেন না। যে অসংখ্য ধন্যবাদ মাসুদ আহমেদ। আপনার কাছে ফিরতে চাই। এই যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দেখছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের পারস্পরিক অভিযোগ দেওয়ার একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি, এটিকে কিভাবে দেখছেন? অভিযোগ কখন ছিল না, ঝগড়া কখন ছিল না? একটা সময় দেখেন তো। 5ই আগস্ট আমরা দেখলাম তো একটি রাজনৈতিক দল ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যের জায়গা দেখলাম। না, আমি ঐক্য দেখতে পাইনি, এটা মোটেই না। এটা অপেক্ষা করছিল যে ক্ষমতাটা কার হাতে আসে। এখন তো ছাত্ররাই অন্য কথা বলছে, রাজনৈতিক দল লাগবে না তো। সমন্বয়করা কি বলছেন, এই আন্দোলনে যারা সফল হয়েছেন তারা কি বলছেন দেখেন আপনি। মেইন স্ট্রিম যে আমরা এক স্বৈরাচারকে সরিয়ে আরেক স্বৈরাচারের জন্য সংগ্রাম করিনি, তাহলে দ্বিতীয় মেজরিটি পার্টি রইল কোথায়? দ্বিতীয় মেজরিটি পার্টির নাম তারা বলেনি, বোঝাই যাচ্ছে কে। আওয়ামী লীগ তো নাই এখন, একদম নিষিদ্ধ। বিএনপিকে বলছে, বিএনপিকে তো তারা অগ্রাহ্য করছে। আমি বলছি আমরা নতুন রাজনৈতিক দল গঠন, অন্তত তারা চেষ্টা করছে। এবং প্রতিটি সভা সমাবেশে কোথাও কিন্তু তারা যে বিএনপির সঙ্গে থাকবো বা বিএনপি আমার সঙ্গে ছিল, এই মত মানে এই ভিউ তো তারা দিচ্ছেন না। তারা দিচ্ছেন যে না, আমরা নিজেরা দল গঠন করে আমরা ক্ষমতায় যাবার চেষ্টা করব, কারণ তাছাড়া বিপ্লবের যে ধারণা এটা প্রতিষ্ঠা করা যাবে না। জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল এই বছরের শেষার্ধে কিংবা আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। তো এই যে বিএনপি এত দ্রুত নির্বাচন চাচ্ছে, দ্রুতই বলবো সব সংস্কার শেষ হবে কিনা ততদিনে, সেটি একটি ব্যাপার। তার কারণ কি? জনগণের আস্থা কি বিএনপির উপর থেকে কমে যাবে? সেটা তো নিশ্চয়ই যত দেরি হবে তার মানে সম্ভব যে জনপ্রিয়তা কমবে। এখন আওয়ামী লীগ চলে গেছে এত অত্যাচার করার পরে, নেক্সট বিকল্প শক্তি বিএনপি। কাজে যত দ্রুত নির্বাচন হবে বিএনপি সেটা আপনার জয়লাভ করার সম্ভাবনা আর কি, এটা নিশ্চিত আসলে কেউ বলতে পারে না। যেমন 91 সালের নির্বাচনে অনেকে ধারণা করেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এতদিন পরে, কই হয়নি তো তা। এবং আওয়ামী লীগ প্রধান ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়নে চিঠি দিয়েছেন যে আমরা খুব সুষ্ঠু নির্বাচন হচ্ছে, ফল মেনে নেব। আর বেগম খালেদা যে আরেক চিঠি দিয়েছেন ওই আইপিইউর প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়নের, যে অত্যন্ত হচ্ছে, কারচুপি হচ্ছে, এই ফল আমরা মানব না। কি হয়েছে? বিএনপি জয়লাভ করেছে, আওয়ামী লীগ জয়লাভ করে নাই।
কাজে ঠিক এটা বলা যায় না, তবে যত দেরি হবে ওনাদের আশঙ্কা যে সম্ভবত ছাত্র সমন্বয়কদের হাতে ক্ষমতা চলে যেতে পারে। এটা সত্যি নাও হতে পারে, কিন্তু আশঙ্কা। এই কারণ থেকে বলছে নির্বাচন দেন। আমি এই প্রসঙ্গে একটু এই আপনার দৃষ্টি আকর্ষণ করছি একটু ছোট করে দেখেন, আমরা যে এত দ্রুত নির্বাচন চাচ্ছি, তাহলে আমরা কি নির্বাচন চাচ্ছি? যেখানে আওয়ামী লীগের আমলে 1.5 কোটি জাল ভোটার তৈরি করা হয়েছে, 1.5 কোটি জাল ভোটার, এবং এখন 18 বছর কিংবা 17 বছর বয়সী আরও নতুন ভোটার হয়েছে অনেক। এই ভোটার লিস্ট সংশোধন করা এবং নতুন ভোটার লিস্ট প্রণয়ন করতে কয় মাস লাগবে? আপনি বলেন, আপনি যদি নির্বাচন কমিশন তৈরি হয়ে গেছে, তারা বলছে যে অতি দ্রুতই তারা এটা করতে পারবে। বাট আপনি তো বললাম লিমিটেশন তো আছে, আপনার তো ঘরে ঘরে তাদের যেতে হবে ভোটার লিস্ট তৈরি করতে। ইট ইজ নট ইজি থিং। আপনার এই কতগুলো গ্রাম ভাই বলতে পারবেন, কত হাজার গ্রাম জানি, এই গ্রামগুলোতে প্রত্যেকটা পাড়া মহল্লা যাওয়া, এদেরকে সংশোধন করা, ভোটারকে ভুয়া কে সঠিক এবং নতুন ভোটার কারা হবে, এটা কিন্তু একটা হারকুলিয়ান জব। এখন এই নির্বাচন কমিশনকে যদি আমরা বলি যে কালকে নির্বাচন করতে পারবে, কোনো অসুবিধা নেই, নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনটা কি সুষ্ঠু ভোটার তালিকায় হবে না, এবং সেখানে অনেক ধরনের কারচুপির সম্ভাবনা থেকে যায়। এই সম্ভাবনায় যদি ইলেকশন হয়, তখন সঠিকভাবে আসলে জনগণের আস্থার প্রতিফলন হবে না বলে আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলছি। যদিও আমি রাজনৈতিকভাবে কোনো না মত আমার ধারণ করি আমি, কিন্তু আমি একজন দেশের সুনাগরিক হিসাবে বলবো, এবং মাসুদ ভাই হয়তো একই কথা বলবেন আমার সাথে, একটা নির্বাচন এত সহজে একটা আয়োজন করলে অল্প সময়ে কখনো সঠিক নির্বাচন হতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ কেমন আছে এই প্রসঙ্গে অনেকগুলো কথা আসে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের স্বস্তির জায়গা আছে কিনা, আমরা যারা বাংলাদেশের নাগরিক তারা যেটি চাই সেটির প্রতিফলন ঘটছে কিনা, সেটি আমাদের দেখবার বিষয়। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।